সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের রায় আপিল বিভাগে স্থগিত, শুনানি আগামী 16 জুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত, 10টি প্রকল্পের অনুমোদন। সরকারের প্রথম বাজেট উপস্থাপন কাল, আকার প্রায় 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,51,000 কোটি। এবং পুশ ইন ঠেকাতে সীমান্তে টহল জোরদার, দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি রূপা নূর। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আগামী 16 জুন আপিলের চূড়ান্ত শুনানি হবে। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতেই এমন আদেশ। আর অ্যাডভোকেট শিশির মনির বলেন, বিচারাধীন থাকাকালীন সচিবালয় বিলুপ্তির বিষয়টি সরকারের ঠিক হয়নি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হয়, যেখান থেকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এটি চলতি অর্থ বছরের 12তম এবং বিএনপি সরকারের 4র্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। কাল সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। কেমন হতে যাচ্ছে বাংলাদেশের 2026-27 অর্থ বছরের নতুন সরকারের বাজেট? মূল্যস্ফীতির এই বাজারে কি থাকছে সাধারণ মানুষের জন্য? নতুন অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট দেশের সামগ্রিক অর্থনীতিতে কতটা স্বস্তি ফেরাতে পারে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। দেশের স্বাধীনতার পর 1972 সালে প্রথম বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। 2026-27 অর্থ বছর এসে তা পৌঁছাতে যাচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকার কাছাকাছি। বর্তমান সরকারের চলতি মেয়াদের এটি প্রথম বাজেট। বাজেটের প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্য। নতুন বাজেটের প্রধান লক্ষ্যই হল সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করা। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে প্রান্তিক ও সৃজনশীল অর্থনীতি। সরকার দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। পাশাপাশি অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করতে আলাদা বাজেট বরাদ্দের পরিকল্পনা করছে। করনীতি ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সরকার বাজেটে গুরুত্ব দিবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং ইজ অব ডুইং বিজনেস সহজ করার জন্য কর ব্যবস্থাপনায় কিছু ইতিবাচক পরিবর্তন আসছে। তবে সাধারণ মানুষের উপর অযৌক্তিক করের বোঝা না চাপানোর বিষয়েও সতর্ক রয়েছে অর্থ মন্ত্রণালয়।
বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে আনার দিকেও কঠিন পরিকল্পনা করা হয়েছে। তবে এত বিশাল বাজেটের বড় একটি অংশ প্রায় 2,51,000 কোটি টাকা ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘাটতি পূরণে সরকার কিভাবে দেশি বিদেশি উৎস থেকে অর্থায়ন করবে সেটি হবে দেখার বিষয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি বিওপি থেকে দিন রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করছে বিজিবি। এছাড়াও অবৈধ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গত একদিনে জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তে শতাধিক মানুষকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এদিকে চলমান পরিস্থিতির মাঝেই ভারতের নয়াদিল্লিতে বৈঠক হচ্ছে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বৈঠকে পুশ ইন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। পাবনা সদর উপজেলায় কিশোরী রিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। বুধবার বিকেলে পাবনার ভাড়ারায় পদ্মা নদীতে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন মরদেহ দাফন শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। অগ্নিকাণ্ডের সময় আসামি পক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যু থামছেই না। গত 24 ঘন্টায় হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে 1034 জন। এর মধ্যে ময়মনসিংহে আরও একজন মারা গেছে। নতুন করে 26 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 101 জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 34 জন। তেজগাঁও এলাকা থেকে 86 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানী তেজগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো তেজগাঁও সার্কেলের উপপরিচালক শামীম আহমেদ এবং তেজগাঁওয়ের পরিদর্শক তমিজ উদ্দিনের নেতৃত্বে হবিগঞ্জ থেকে আসা একটি পিকআপের পেছনে থাকা 2টি প্লাস্টিকের বস্তা থেকে 20টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার রাসেল মিয়া এবং বকুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলে জানান তমিজ উদ্দিন। এবারে সারা বাংলা। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালক সহ 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের একজন গুরুতর আহত হয়েছেন। ভোর 4:30টার দিকে সখীপুর সাগর দিঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি সেখানে পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের 4 জন নিহত হন এবং ট্রাকের একজন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন পিকআপের চালক জামালপুরের নূর নবী, হেলপার নওগাঁর রফিকুল, নেত্রকোনার সাগর এবং ভোলার সুমন। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বেড়েছে বিলুপ্ত প্রায় কাউন চাষ। তবে এবছর চরের অনাবাদী জমিগুলোতে আবারও চোখে পড়ছে চিরচেনা সেই কাউনের আবাদ। হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। একসময় কুড়িগ্রামের 9টি উপজেলার 4 শতাধিক চরের পলিমাটিতে দোল খেত সোনালী কাউনের শীষ। কিন্তু কাউন চাষের জায়গা এখন দখল করে নিয়েছে ভুট্টা সহ বিভিন্ন লাভজনক ফসল। কাউন চাষে উৎপাদন খরচ কম হলেও ফলন কম হওয়ায় চাষে আগ্রহ কমেছে কৃষকদের। তবে এবছর চরের অনাবাদি জমিগুলোতে চোখে পড়ছে কাউনের আবাদ। কাউনের দামও বেশি, খরচ কম। দেখা যায় যে একবার পরিশ্রম দিলে আমার এই আবাদটা ঘরে আসে, অনেক দামও পাওয়া যায়। এই কারণে আমরা এই ফসলটা করি। কিন্তু এই জমিতে অন্য কোনো ফসল হয় না।
বিঘা প্রতি মনে করেন ওমন 10-12 মন করে হয়, দামও পাওয়া যায় ভালো, 2000-1800 পর্যন্ত দাম পাওয়া যায়। এর কোনো মনে করেন কামলাকেশন কম, অল্প সময়ের মধ্যেই এই কামনাবাদ হয়, কোনো এই রোগ ব্যাধি নাই, খালি বনছি ওই বয়াত হচ্ছি শ্বাসটা শেষ এই পর্যন্ত। তবে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এবছর কাউন চাষ বেড়েছে। পুষ্টিকর এই দানাদার ফসল চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। চরের জমিকে যাতে ফেলে না রেখে কাউনে চাষাবাদ করে সে লক্ষ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কাউন চাষাবাদ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর জেলায় 28 হেক্টর জমিতে কাউনের চাষ হলেও এবছর তা বৃদ্ধি পেয়ে চাষ হয়েছে 30 হেক্টর জমিতে। কৃষকরা বলছেন সঠিক মূল্য আর সরকারি প্রণোদনা না পেলে বিলুপ্ত হয়ে যেতে পারে এই কাউনের চাষ। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের রায় আপিল বিভাগে স্থগিত, শুনানি আগামী 16 জুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত, 10টি প্রকল্পের অনুমোদন। সরকারের প্রথম বাজেট উপস্থাপন কাল, আকার প্রায় 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,51,000 কোটি। এবং পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার, দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক। এই ছিল এশিয়ান নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।